আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে আমরা মুক্তি পাব না। এ সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। এবারে জানাবো সরকারের নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জানাবো তারেক রহমান দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় 14 দলীয় জোটের বৈঠক আজ মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর ইস্কাটনে 14 দলীয় জোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবারে থাকছে ঢাকা সহ 10 জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তরপ্রদেশে যোগী মোদি ম্যাজিক ফিকে বড় চমক ইন্ডিয়া জোটের। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে অন্যতম নির্ধারক হিসেবে কাজ করে থাকে উত্তরপ্রদেশ। দেশটির একটি কথা প্রবাদের মতো প্রচলিত রয়েছে, বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লি তার। মঙ্গলবার বাংলাদেশের সময় সকাল 8:30 থেকে ভোট গণনার শুরু থেকেই বিজেপি এবং ইন্ডিয়া জোটের টানটান লড়াই চোখে পড়ছে। 80 আসনের উত্তরপ্রদেশে 43 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, আর বিজেপি এগিয়ে রয়েছে 36টি আসনে। এছাড়া কংগ্রেস 6টি এবং রাষ্ট্রীয় লোকদল 2টি আসনে এগিয়ে রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে আমরা মুক্তি পাব না। এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি বলেন, সাফল্য বা ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টের জীবন, কারাগারের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাব না। এজন্য আসুন ঐক্যবদ্ধভাবে সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে সেদিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র এবং মানুষের অধিকার অর্জন করেছিলাম সেটি পুনঃপ্রতিষ্ঠা করব। বিএনপির এই নেতা বলেন, এটা কি ভাবা যায়? 10 থেকে 12টি ব্যাংকে লুটপাট করে একেবারে ধ্বংস করে ফেলেছে। আপনি ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কায় যান, সেসব দেশেও লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশে দৃষ্টান্ত দিচ্ছি না। এদেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে দেশে রূপান্তরিত করেছে সরকার। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দুদু বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দুলাল ছিলেন। এত ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছে কিনা আমার জানা নেই। তার মৃত্যুর পর যে জানাজা ঢাকা শহরে আমরা দেখেছি, শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সারা বিশ্বে এ ধরনের জানাজা খুব কম দেখেছি। সরকারের নুন আনতে পান্তা ফুরোয় গয়েশ্বর। সরকারের নুন আনতে পান্তা ফুরোয় মতো অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতা এলে একদিনেই 2 লাখ লোক মারা যাবে। আমরা বলছি বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। আমরা বিশ্বাস করি কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকি নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এর সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবেরও প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর। মানুষের কি কষ্ট, আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়।
বিএনপির মূল লক্ষ্য এ সরকারকে সরানো উল্লেখ করে তিনি বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথায় আছে, বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর ধরে কষ্ট করেছেন, হয়তো আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ এবং কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? তাদের কাজ কি গুমে সহযোগিতা করা, দাগী আসামিদের সীমান্ত পার করে দেওয়া? অবশ্যই নয়। বেনজিরের দেশত্যাগের খবরের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা অন্ধ না বোবা? তারা কি পড়াশোনা জানেন না? সব পত্রপত্রিকায় তো বেনজিরের খবর বেরিয়েছে। ওবায়দুল কাদেরের বক্তব্য টেনে তিনি বলেন, কথা বলতে বলতে তিনি এমন পর্যায়ে গেছেন, সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না। চালাক মানুষ মনে করে তিনি ছাড়া অন্য কেউ কিছু বোঝে না। ওবায়দুল কাদের তাই ভাবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছে পুলিশ, এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন খবরের কাগজ খুলে বেনজির ও ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর। এমপি আনারের মৃত্যুকে শোক প্রকাশ করে তিনি বলেন, সেই সঙ্গে বলবো, স্বর্ণ পাচারের সঙ্গে তিনি যদি জড়িত হন তাহলে সেই বিচারটাও জনসম্মুখে হওয়া উচিত। ভারতে কারাই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত। সরকারের নুন আনতে পান্তা ফুরোয় বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, দেশের অবস্থা ভালো নেই। সরকার একটি ঘটনার পর আরেকটি ঘটনাকে সামনে নিয়ে আসে। এই সরকার এক একটি ঘটনা ঘটিয়ে নাটক সৃষ্টি করে। আজিজ, বেনজির, আনার জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা, তাদের দুর্বলতা ঢাকার জন্য। এ নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কপালে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারেক রহমান দুর্নীতি ও দুঃশাসনের বরপুত্র, পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমান দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের জননেত্রী শেখ হাসিনার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়ন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা যে সমুদ্রসীমা অর্জন করেছি এর পেছনে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল। তিনি এই কমিটির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছিলেন। ছিটমহল সমস্যার সমাধানও বঙ্গবন্ধুর দূরদর্শী ভূমিকার ফসল। স্যাটেলাইট জগতে বাংলাদেশের বর্তমান অবস্থানের ভিত রচনা করেছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী এবং বিএনপি জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা। হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার বিচার বিভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করে যাচ্ছে। বিচার বিভাগ কিংবা অন্যান্য সরকারি সংস্থাগুলোর উপর সরকারের কোনো প্রভাব নেই। দুদক সহ প্রতিটি সংস্থাই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বলেন, তারেক রহমান ও কোকো দুর্নীতিগ্রস্ত। তাদের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এমনকি বেগম জিয়াও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি ও দুঃশাসনের বরপুত্র হল তারেক রহমান। তাদের পৃষ্ঠপোষক মির্জা ফখরুল। ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। সব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি। ভবিষ্যতেও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় 14 দলীয় জোটের বৈঠক আজ সকাল 11টায় ইস্কাটনের 14 দলীয় জোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ 23 মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে জোটের শরিকরা 14 দলের কার্যক্রম নিষ্ক্রিয়তার অভিযোগে ভুলে অসন্তোষ প্রকাশ করেন। জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, জোট আছে, জোট থাকবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন ছাড় পায়নি 14 দলের শরিকরা। এতেই নাখোশ ছিলেন নেতারা। এরপর থেকেই জোটের প্রাসঙ্গিক আছে কিনা তা প্রশ্ন তোলেন শরিকরা। এমন পরিস্থিতির মধ্যে আজকে সভায় বসে 14 দলের শরিকরা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। উত্তরপ্রদেশে যোগী মোদি ম্যাজিক ফিকে বড় চমক ইন্ডিয়া জোটের। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের অন্যতম নির্ধারক হিসেবে কাজ করে থাকে উত্তরপ্রদেশ। দেশটির একটি কথা প্রবাদের মতো প্রচলিত রয়েছে, বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লি তার। মঙ্গলবার বাংলাদেশের সময় সকাল 8:30 থেকে ভোট গণনা শুরু থেকেই বিজেপি এবং ইন্ডিয়া জোটের টান টান লড়াই চোখে পড়ছে। 80 আসনের উত্তরপ্রদেশে 43 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আর বিজেপি এগিয়ে রয়েছে 36টি আসনে। এছাড়া কংগ্রেস 6টি এবং রাষ্ট্রীয়
লোকদল 2টি আসনে এগিয়ে আছে। মঙ্গলবার সকাল থেকে সারা ভারতের নজর ভোট গণনার দিকে। এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যায় নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে দুরন্ত চ্যালেঞ্জ দিয়েছে ইন্ডিয়া জোট। তবে সবচেয়ে বেশি চমক দেখা গেছে উত্তরপ্রদেশে। 2019 সালে লোকসভা নির্বাচনের 80 আসনের মধ্যে 62টি আসনই পেয়েছিল এনডিএ, কিন্তু এবারের অঙ্ক একেবারে বিপরীত দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ইন্ডিয়া জোট এগিয়ে আছে 43 আসনে, এনডিএ সেখানে এগিয়ে রয়েছে 36টিতে, অন্যান্য 1। যদিও এই ফল প্রাথমিক, এখন পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে তাতে সত্যিই বড় চমক রয়েছে। শেষ পর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকলে তা যে বিজেপির জন্য বড় ধাক্কা হতে চলেছে তা নিঃসন্দেহে বলাই যায়। কিন্তু কেন? ভোট ব্যাংক এমন পরিবর্তনের পেছনের ফ্যাক্টর কি? মনে করা হচ্ছে এর পেছনে কয়েকটি ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে অন্যতম জাতিগত আদমশুমারি ইস্যু। রাহুল গান্ধী বারবার দাবি করেছেন তার জোট সরকার ক্ষমতা এলে জাতিগত আদমশুমারি হবে। অন্যদিকে সমাজবাদী পার্টির আলিখেশ যাদব জোর দিয়ে পিডিএর উপর, অর্থাৎ পিছড়া দলিত অল্প সংখ্যক। এর আগে যাদব মুসলিমদেরই প্রার্থী করতেন অখিলেশ, কিন্তু এবার দলিতদের এই প্রার্থী করেছে তার দল। অন্যদিকে বিজেপি বরাবরের মতোই কঠোর হিন্দুত্ববাদী ইস্যুর উপর জোর দিয়েছে, কিন্তু কঠোর হিন্দুত্ববাদীতে গাজর নষ্ট হয়েছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি একের পর এক কেলেঙ্কারি ফাঁস, বেকারত্বের মতো বিষয়গুলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নরেন্দ্র মোদী ম্যাজিকে ফিকে করে দিয়েছে। শেষ পর্যন্ত হিসেব কি দাঁড়াবে তা সময় বলবে, কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফলাফল যে চমকপ্রদ হতে যাচ্ছে তা বলাই যায়।